12 বছর বয়সে জোর করে বিয়ে দিয়ে দেয় আমাকে। আমি নাবালিকা, এখনও সাবালিকা হইনি। স্বামী, সংসার এসবের কিছুই বুঝি না। বিয়ের রাতে আমার স্বামী যা করল তা আমি কল্পনাও করিনি। কান্নার শব্দ শুনে আমার বড় ভাই ছুটে এসে যা দেখে তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এরপর আমার স্বামীর সাথে যা হলো। আমার নাম সুলতানা সালমা, সবাই সুলতানা বলে ডাকে। ফ্যামিলিতে মা, বাবা, 3 ভাই আর আমি। সবাই আমাকে খুব ভালোবাসে। ভাইদের ছোট আমি। বড় ভাই ব্যাংক ম্যানেজার, নাম মোহাম্মদ মাসুদ রহমান। মেজো ভাই গার্মেন্টস ফ্যাক্টরির ইনচার্জ, নাম মোহাম্মদ মাসুম রহমান। ছোট ভাইয়ের নাম মোহাম্মদ মামুন রহমান, এবার ক্লাস 9-এ পড়ছে। আমি সবেমাত্র ক্লাস 5-এ পড়ছি। স্কুল থেকে আসার পর একটি মুহূর্তের জন্য ঘরে বসি না, সারাক্ষণ বাইরে টই টই করে বেড়াই। খুবই চঞ্চল টাইপের মেয়ে আমি। আমার কাছে রাত দিন সবই এক সমান। যখন যেখানে মন চায় সেখানে চলে যাই। বাবা মা সবাই খুব বকে এখানে সেখানে যাই বলে, কিন্তু আমি শুনি না। এটা আমার অভ্যাস হয়ে গেছে। মেজো ভাইয়া বিয়ে করেছে প্রেম করে, বড় ভাইয়ার আগেই। বড় ভাইয়ার জন্য মেয়ে দেখে রেখেছে, কিন্তু মেয়ের মা বাবা দুমনা করছে। বিয়ে দেবে না দেবে সেটা চিন্তা করছে। কিন্তু ভাইয়া ওই মেয়ে ছাড়া বিয়ে করবে না। আমাদের গ্রামের বাড়ি পাবনা, তবে আমরা অল ফ্যামিলি চট্টগ্রামে থাকি। নিজস্ব বাড়ি করেছে চট্টগ্রামে। এদিকে আমার চঞ্চলতা দেখে সবাই দুশ্চিন্তা করছে। রাস্তাঘাট ভালো না, কখন কি ঘটে যায়। তাই বাবা সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দেবেন, তবে চট্টগ্রামে না, পাবনা দেবেন। কারণ এখানে বিয়ে দিলে আমি ছুটে ছুটে চলে আসব, তাই। সেই জন্য আমার চাচাকে বললেন ছেলে দেখার জন্য। প্রায় 4 মাস পরে একটা ভালো ছেলের সন্ধান পেয়ে বাবাকে বলল। সব শুনে বাবা বললেন, সামনের মাসে ছেলে পক্ষকে বলো মেয়েকে দেখার জন্য আসতে। বাবার কথা মতো ছেলের বাবাকে বললেন চাচা। ছেলের বাবা বলল, সামনের মাসের 15 তারিখে আমরা যাব মেয়ে দেখতে। তবে চট্টগ্রামে আমাদের কোনো আত্মীয় নেই। একটা হোটেল বুকিং করে রাখতে বলবেন। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। আমি কিছুই জানি না, তাই আমার দিন ভালোই কাটছে। ঘুরছি ফিরছি, আয়েশ করছি। মা বাবা আমাকে জানাতে চায়নি, ভেবে রেখেছে ছেলে পক্ষ যেদিন আসবে সেদিন জানাবে। সেই অনুযায়ী সবাই চুপচাপ। দেখতে দেখতে সেই দিনও চলে এলো। আজ ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে। বড় ভাইয়া পাবনা গেছে দাদিকে নিয়ে আসার জন্য। ছেলে পক্ষ একদিন আগে চলে এসেছে। বাড়িতে বড় করে রান্নার আয়োজন করেছে। জিজ্ঞেস করলাম, আজ এত রান্না কেন করছো? মা বলল, পাবনা থেকে মেহমান আসবে তোকে দেখতে। আমি বললাম, কেন? আমি কারো সামনে যাব না। সবাইকে ডাকছো আমাকে মারার জন্য, তাই না? মা হেসে বলল, পাগলি মেয়ে, তোকে কেউ কিচ্ছু করবে না। আমাদের বাড়ির 8টা ঘর ভাড়া দেওয়া হয়। সবাই আমার মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। মেজো ভাবি বলল, সুলতানা, আজ তোকে দেখতে আসবে তোর বর। পছন্দ হইলেই বিয়ে, তৈরি থাকিস। শুনে আমি মনে মনে ভয় পেলাম। কিসের বিয়ে? আমাকে মারার জন্য পাবনা থেকে মানুষ নিয়ে আসছে। আমি মা বাবার কথা শুনি না, তাই হয়তো। আমি চুপচাপ কিছু বললাম না। মা বলল, তুই ভয় পাস না, ওরা শুধু তোকে দেখতে আসবে, কিচ্ছু করবে না। তোর বড় নানার আত্মীয়। এখন তুই যা, রেখাকে ডেকে নিয়ে আয়। রেখা আর কেউ নয়, বড় ভাইয়ের জন্য যে মেয়েকে পছন্দ করে রেখেছে তার নাম। প্রথমে তারা আমাদের বাড়িতে ভাড়া থাকতো, এখন পার্শ্ববর্তী বাড়িতে থাকে। আমাকে বোঝানোর জন্য রেখা আপুকে ডাকতে বলছে। আমি মনে মনে ভাবছি, এই সুযোগ, রেখা আপুকে ডাকার নাম করে পালিয়ে যাব। এই ভেবে রেখা আপুর বাড়িতে গেলাম। ওনাকে বললাম মা ডাকছে। এই বলে যেই না পালানোর জন্য উদ্যত হব, ঠিক তখনই দেখি মা এসে হাজির। আমার একটা হাত চেপে ধরে বলল, আমি জানতাম তুই রেখাকে ডাকতে এসে পালাবি, তাই আমি তোর পিছু নিয়েছিলাম। রেখা আপু বলল, সুলতানা পালাবে কেন, কি হয়েছে? মা আমার বিয়ের ব্যাপারে সব বলে বলল, এখন তুই একমাত্র ভরসা মা, ওকে একটু বোঝা। কেউ ওকে মারবে না, শুধু দেখতে আসবে যে। রেখা বলল, আমি কিছুই বুঝতে পারছি না, কি বলবো আপনাকে। এত কম বয়সে ওর বিয়ে কেন দিতে চাইছেন? মা বলল, কি করব আমি বল? এই সব তোর আঙ্কেল করছে, তিনি কারো কথা শোনেন না। রেখা বলল, আপনার বোঝানো উচিত আন্টি, ওর এখনও বিয়ের বয়স হয়নি। স্বামী, সংসার এসব কিছুই বুঝবে না, এখনও ছোট বাচ্চাদের সাথে ঘুরে বেড়ায়। এটা আপনারা ঠিক করছেন না, ওর লাইফটা নষ্ট করে দিচ্ছেন। কে শোনে কার কথা? মা কোনো পাত্তাই দিল না। রেখা আপু আমাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আমাকে বোঝালেন, শুধু তোমাকে দেখতে আসবে, বিয়ে হবে না এখন। তিনি আমাকে বোঝাচ্ছেন ঠিকই, কিন্তু আমি কেঁদেই যাচ্ছি। অনেক কষ্টে আমাকে শান্ত করল। 4টার দিকে বড় ভাইয়া দাদিকে নিয়ে ফিরল। আমাকে নিয়ে রেখা আপু ভাইয়ার রুমে বসেছিল। দাদিকে ড্রয়িং রুমে রেখে নিজের রুমে আসে। রেখা আপুকে দেখে কয়েক মিনিটের জন্য অবাক হয়ে যায়। ভাইয়ের সাথে রেখা আপুর বিয়ের কথা চলছে ঠিকই, কিন্তু একে অপরের সাথে কথা হয় না। আজ হঠাৎ নিজের রুমে রেখা আপুকে আবিষ্কার করে খুব খুশি হলো। হাসি মুখে কাছে এসে রেখা আপুকে বলল, কেমন আছো? ওনাদের না বলা প্রেম কাহিনী অন্য একদিন শোনাবো আপনাদের। এখন আমারটা না হয় শুনুন। আমাকে খুব সুন্দর করে সাজানো হলো।
ছেলেপক্ষ বিকাল 5:30টার দিকে আসে। একজন দুইজন নয়, কম করে হলেও 15 হতে 20 জন লোক এসেছে আমাকে দেখতে। বিশ্বাস হচ্ছে না, তাই না? তাই হয়েছিল। সবাই ড্রয়িং রুমে বসেছে। আমাকে নিয়ে যাওয়া হলো। দাদি আমাকে নিয়ে গেল। রেখাকে যেতে বলল। বড় ভাবি হিসেবে রেখার যাওয়া উচিত আমার সাথে, কিন্তু ভাইয়া আপত্তি জানায়। এতগুলো মানুষের সামনে আমার মতো একটা পুচকি মেয়েকে বসিয়ে দেওয়া হলো। কি বলবো, ভয়ে হাত পা কাঁপছে। ঘর থেকে পালিয়ে যেতে চাইলে দাদি চেপে ধরে। ছেলের বাবা চাচা আমাকে প্রশ্ন করলো, আমার নাম কি, কোন ক্লাসে পড়ি, আরবি কতটুকু পড়েছি, আরও নানান বিষয়ে। আমি যা সত্য তাই বলেছি। বিয়ে ভেঙে যাওয়ার জায়গায় রাজি হয়ে আজকে রাতেই বিয়ে হবে বলল। আসলে লোভ, ঘরবাড়ি দেখে লোভে পড়ে গেছে। ছেলের নাম মোহাম্মদ নজরুল ইসলাম। বয়স আমার থেকেও 15 বছরের বড়। আমার বয়স কম জেনেও কোনো আপত্তি করল না। সাথে ছেলের ভাবি এসেছিল। সে বলল, অল্প বয়সী মেয়েকে বিয়ে করা ভালো। ছেলে প্রথমে একটু আপত্তি জানায়, আমার বয়স কম তার জন্য নয়। ভাবির কানে কানে সে বলল, এই পুচকি মেয়েকে দিয়ে যৌন চাহিদা মেটাবো কী করে? বিয়ে করে কি করব একে, যদি শরীরে জ্বালা মেটাতে না পারি? ভাবি বলল, আরে পাগল, কচি মেয়ে পাবি, ধীরে ধীরে বুঝিয়ে সুজিয়ে যৌন চাহিদা মিটিয়ে নিবি, আর কি। এখন চুপ থাক। ভাবির কথায় নজরুল চুপ হয়ে গেল। সবাই মিলে যুক্তি পরামর্শ করে আজ আমাদের বিয়ে হবে এটাই ডিসিশন নিল। কোনো কাজই ডাকা হলো না। রাত 8টার দিকে মসজিদে নিয়ে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল আমার, অথচ আমি এসবের কিছুই বুঝি না। কি অদ্ভুত, তাই না? হঠাৎ বিয়ে হওয়ার কারণে তেমন কোনো কিছুই কেনাকাটা হয়নি। শুধু একটা শাড়ি আর একটা নাকফুল দিয়েছে। রেখা আপুকে দিয়ে নাকের ফুলটা পরানো হলো, কারণ ভবিষ্যতে তিনি আমার বড় ভাবি হবে। তাই রাতে আমাদেরকে বাসর ঘরে দেবে, তাই বলা বলি করছে সবাই। এদিকে আমার স্বামীর মনে লাড্ডু ফুটছে। সে উতলা হয়ে আছে আমাকে কাছে পাওয়ার জন্য। বিয়ে বাড়ির মতো চারিদিকে হইচই। সবাই ভেবে চিন্তে ঠিক করলো হোটেলে না, আমাদের বাড়িতে বাসর হবে। সেই অনুযায়ী দুজনের জন্য একটা রুম বরাদ্দ করা হলো। তবে ফুল দিয়ে সাজানো বাসর ঘর নয়, নর্মাল একটা রুম। আমি যেতে চাইছি না। অনেক জোর করে আমাকে ওই রুমে রেখে আসে। সবার আড়ালে একটা পুতুল নিয়ে এসেছি। বসে বসে তার সাথে খেলছি। কিছুক্ষণ পর আমার স্বামী প্রবেশ করে। ভাবি সালাম করতে বলেছিল, আমার মনে নেই। নজরুল বলে সালাম করতে। আমি সালাম করলেই উপহার স্বরূপ আমাকে 1000 টাকা দেয়। কারণ হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, এমনটা হবে ও জানতো না। আমি টাকা পেয়ে খুব খুশি হলাম। ছোট বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বলছি, ও আমার কাছে 1000 টাকা আছে। কাল এ টাকা দিয়ে অনেক চিপস আর চকলেট খাওয়া যাবে। নজরুল আমাকে শান্ত করে বসায়। আমার একটা হাত ধরে বলে, তুমি খুশি হয়েছ? আমি বললাম, হ্যাঁ, অনেক খুশি। আপনি অনেক ভালো। নজরুল বলল, তুমি আমার কথা শুনলে তোমাকে আমি অনেক চকলেট দেব। আমি বললাম, সত্যি আপনি আমাকে অনেক চকলেট দেবেন? নজরুল বলল, হ্যাঁ দেব, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম, কি কথা? আমি শুনবো আপনার কথা। নজরুল বলল, কাছে এসো। আমি ওর পাশে গিয়ে বসলাম। নজরুল আমাকে কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? নজরুল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি। আমি বললাম, স্ত্রী কি? কাপড় ইস্ত্রি করে যে সেই স্ত্রী? আমার কথায় নজরুল হেসে ওঠে। কিছুক্ষণ পর বলল, তোমাকে আমি আস্তে আস্তে বুঝিয়ে দেব সব। আমি বললাম, ঠিক আছে, তবে আপনি আমাকে ছাড়ুন। আমার কেমন জানি লাগছে, ঠিক ভালো লাগছে না। কিন্তু না, নজরুল ছাড়ার পাত্র না। এখন সে শুধু জড়িয়ে নয়, কিস করতে শুরু করেছে। আমার ঘাড়ে, গলায়, মুখে কোনো জায়গা ছাড়ছে না। এদিকে আমার অস্বস্তি হচ্ছে। অনেক চেষ্টা করছি নিজেকে ছাড়াতে। যখনই কিছু বলতে যাই ঠিক তখনই আমার মুখ চেপে ধরে। মাঝে মাঝে ওর ঠোঁটের দখলে নিয়ে নেয়। আমি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। কোথায় আমি আর কোথায় ও? যেমন বয়সে বড়, তেমন বিশাল দেহধারী এক যুবক। আমি ওর সামনে মাছিও না। নজরুল আমাকে খাটে শুইয়ে ঝাঁপিয়ে পড়ে। খুব উত্তেজিত হয়ে আছে নজরুল। আমার সাথে জোর জবরদস্তি করে যাচ্ছে। আমি কান্না করছি, চিৎকার দিতে পারছি না, মুখ চেপে ধরে আছে। নজরুল সঙ্গমের জন্য প্রস্তুত হলো। এখন সীমা লঙ্ঘন করছে ও। আমার গোঙানি কান্না ওর চোখে পড়ছে না। একবারও ভাবছে না, এত ছোট মেয়ে আমার মতো পুরুষের ভার সইতে পারবে? আমি পারছি না। দিশেহারা হয়ে ওর হাতে কামড় দিই খুব জোরে। তাতেই কাজ হলো। নজরুল চেঁচিয়ে উঠল। তারপর আমি কান্নায় ভেঙে পড়ি। কান্নার মাঝে বড় ভাইয়াকে ডাকছি, বড় ভাই আমাকে মারছে, বাঁচাও। সবার থেকে বড় ভাই আমাকে বেশি ভালোবাসে। আমার চিৎকার শুনে সবাই অবাক। বুঝতে বাকি রইল না কি হচ্ছে। সবাই চুপচাপ, কেউ আসছে না। সবার একটাই কথা, ওরা স্বামী স্ত্রী, আমাদের যাওয়া উচিত হবে না। আমার কান্নার শব্দ কারোর মন গলেনি। কিন্তু বড় ভাইয়া সইতে পারছে না। ছুটে এসে দরজায় করাঘাত করে।
নজরুল হাতের যন্ত্রণা নিয়ে দরজা খুলে দিল। দেখে আমি বিছানায় শুয়ে আছি চাদর মুড়ি দিয়ে। আমার পরনের কাপড় সব নিচে পড়ে আছে। লজ্জায় ভাইয়া মাথা নিচু করে নেয়। আমি তখনও কাঁদছি। ভাইয়া সহ হলো না। রাগের মাথায় কী করবে ভেবে না পেয়ে নজরুলকে থাপ্পড় মারল। তারপর বলল, তুমি কি মানুষ না অমানুষ? তোমার বোঝা উচিত ছিল আমার বোন এখনও ছোট, আর বয়সে তুমি অনেক বড়। কম করে হলো 1 বছরের সময় নেওয়া উচিত ছিল। ধীরে ধীরে ওকে বুঝিয়ে আপন করে নিতে। কাজটা তুমি ভালো করলে না। তোমাকে কি বলবো, ভুল আমরা করেছি এত কম বয়সে ওকে বিয়ে দিয়ে। তারপর বেরিয়ে এসে দাদিকে পাঠালো আমাকে নিয়ে যেতে। নজরুল নিজের ভুল বুঝতে পারে। সত্যি যৌন ক্ষুধায় ও নিজেই ভুলে গেছে সব কিছু। সবাই কি ভাবছে আমাকে নিয়ে? সত্যি আমি একটা জঘন্য কাজ করেছি। সুলতান আমাকে খুব খারাপ ভাববে। তারপর থেকে আমি ওকে ভয় পেতাম, ওর কাছে যেতে চাইতাম না। 2 মাস পর অনুষ্ঠান করে আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। প্রথমে মা বাবা বলেছিল 1 বছর পর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার শ্বশুর মানতে রাজি না। তিনি বললেন, মেয়ের কোনো সমস্যা হবে না, আমরা আছি তো। আপনাদের মেয়েকে আমরা নিজের মেয়ের মতো রাখবো। এখন বর্তমান আমি শ্বশুর বাড়িতে। এখানে এসেও আমি বাচ্চাদের সাথে খেলা করি। এখনও সবার ঘরে ঘুরে বেড়াই। আমার শ্বশুর বলল, কয়েকদিন যাক, তারপর না হয় ওদেরকে এক রুমে দিও। সে অনুযায়ী 1 মাস পর আমাকে আর নজরুলকে এক রুমে থাকতে দেয়। আমি অনেক আপত্তি জানাই, কান্না করি, বলি ওই লোকটা আমাকে মারবে। আমি ওই ঘরে যাব না। কিন্তু কে শোনে কার কথা? বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। কে শুনবে আমার কথা? আগের অভিজ্ঞতা থেকে ভয় পাচ্ছি। নজরুলকে দেখে বাঘের মতো ভয় লাগে আমার। আজ এক ঘরে দুজন। আমি ভয়ে এক কোণে চুপসে আছি। নজরুল আমার জন্য চকলেট, চিপস, আইসক্রিম আরও অনেক কিছু নিয়ে এসেছে। এগুলো দেখেও আমার মন ভোলার নয়। নজরুল বলল, কি ব্যাপার, অমন করে বসে আছো কেন? আমি বললাম, আপনি আমাকে মারবেন তাই। নজরুল এবার আমার সামনে এসে বসে। তারপর বলে, তুমি আমার স্ত্রী, স্ত্রীকে কেউ মারে? এদিকে এসো। আমি বললাম, না, বললাম তো আপনি আমাকে মারবেন। আগে একবার খুব কষ্ট দিয়েছিলেন, মনে আছে? আমি খুব ব্যথা পেয়েছি, আমি আসবো না। নজরুল বলল, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই দেখো, আমি কানে ধরছি। তুমি বললে কানে ধরে উঠবস করব। আমি হেসে বললাম, সত্যি আপনি এমন করবেন? নজরুল বলল, হ্যাঁ ধরব। তুমি বললে কানে ধরে নয়, যা বলবে তাই করব। তবে আমাকে ক্ষমা করতে হবে। আমি বললাম, ঠিক আছে। নজরুল কানে ধরে দাঁড়িয়ে গেল। এক টানা 10 বার উঠবস করল। আমাকে বলল, এবার হয়েছে? আমি খুশিতে হাততালি দিয়ে বললাম, অনেক মজা হয়েছে। আমাকে খুশি হতে দেখে নজরুল হাসছে। আমার কাছে এসে বসে বলল, চকলেট খাবে? আমি বললাম, হ্যাঁ খাবো। নজরুল আমাকে অনেকগুলো চকলেট চিপস দেয়। সেগুলো পেয়ে আমি আরও খুশি। নজরুল বলল, রাত অনেক হয়েছে, চলো ঘুমাবে। এই বলে আমাকে নিয়ে শুয়ে পড়ল। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে ভালো লাগছে। নজরুল বলল, তুমি জানো আমি তোমার কি হই? আমি বললাম, তুমি আমার বর, সবাই বলে। নজরুল বলল, একদম ঠিক বলেছ, আমি তোমার বর। আর তুমি আমার কি জানো? আমি বললাম, কি? নজরুল বলল, তুমি আমার পুচকি বউ। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি বললাম, ভালোবাসা কি? নজরুল বলল, ভালোবাসা মানে, যেমন ধরো চকলেট নিয়ে এসেছি, এটাকেও ভালোবাসা বলে। এই যে এখন তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছি, এটাকেও ভালোবাসা বলে। তোমাকে আদর করে জড়িয়ে ধরবো, কিস করব, এটাকেও ভালোবাসা বলে। কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, আমাকে শুধু কষ্ট দাও। আমি বললাম, কিভাবে? নজরুল বলল, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু তুমি অনেক দূরে সরে আছো। তোমার উচিত আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরা। তা না, তুমি আমার থেকে দূরে শুয়ে আছো। এভাবে ভালোবাসা হয়? স্বামী স্ত্রীর এভাবে ঘুমালে শয়তান মাঝের জায়গাটা দখল করে নেয়। আমি বললাম, ও মা, তাই বুঝি? কই, আমি তো দেখতে পাচ্ছি না শয়তানকে। নজরুল বলল, পাগলি একটা, শয়তান দেখা যায় নাকি? সে তো অদৃশ্য থেকে মানুষের হাতে পাপ কাজ করায়। এই যেমন তুমি আর আমি আলাদা শুয়ে আছি, এটাও শয়তানের কাজ। শয়তানের কথা শুনতে শুনতে জিন ভূতের কথা মনে পড়ে গেল। অন্ধকার রুমে শুয়ে আছি। সত্যি যদি শয়তান থাকে তাহলে কি হবে? এই ভয়ে আমি অনিচ্ছা সত্ত্বেও নজরুলকে জড়িয়ে ধরি। নজরুল বুঝতে পারছে আমি ভয় পাচ্ছি। আমাকে বলে, এভাবে ঘুমাও, তাহলে শয়তান আসবে না। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় কপালে কিস করে। তারপর বলে, আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি ভালোবাসি আমার পুচকি বউ। আমি ওর বুকের মাঝে থেকে বললাম, সেই কখন থেকে পুচকি পুচকি বলে যাচ্ছেন? আমি কিন্তু পুচকি নই, আমার বয়স এখন 13 চলে। আমি অনেক বড় হয়ে গেছি। নজরুল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো, আমার বউ অনেক বড় হয়ে গেছে। সেদিন রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি।
নজরুলের অনেক কষ্ট হয়, আমাকে এত কাছে পেয়েও কোনো কিছু করতে পারছে না। এভাবে আমাদের দিন যেতে থাকে। আমাদের মাঝে দিন দিন আরও ঘনিষ্ঠতা বাড়তে থাকে, কিন্তু শারীরিক সম্পর্ক হয়নি এখনও। রাতে আকাশের নিচে বসে চাঁদ দেখি, পাশাপাশি দুজন বসে থাকি একে অপরের হাত ধরে। নজরুলের কাঁধে মাথা রেখে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি। ধীরে ধীরে নজরুলকে ভালো লাগতে শুরু করে। একদিন রাতে ছাদে বসে আছি, পাশাপাশি দুজন। নজরুলের কোলে মাথা রেখে শুয়ে আছি, সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নজরুল আমাকে বলল, আচ্ছা আমি যদি মরে যাই তোমার কষ্ট হবে? এই কথাটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা চিনচিন করে উঠল, কেমন যেন কষ্ট অনুভব করছি। আমি উঠে ওর মুখ চেপে ধরে বললাম, আর কখনো মরে যাওয়ার কথা বলবেন না। এভাবে বললে আমার কষ্ট হয় না বুঝি? নজরুল আমার হাতে চুমো খেয়ে বলল, আমার জন্য কষ্ট হয় তোমার? ভালোবাসো আমাকে? আমি বললাম, জানি না আমি, তবে মরার কথা শুনে কেমন যেন কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা চিনচিন করে, আমার কথা শেষ হতে দেয় না। নজরুল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর বলে, এটাকেই ভালোবাসা বলে পাগলি। তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমিও নজরুলকে জড়িয়ে ধরি। মনে সাহস নিয়ে নজরুল আমাকে কিস করতে থাকে। আজ আমার ভালোই লাগছে, তাই বাধা দিলাম না। এক পর্যায়ে নজরুল উত্তেজিত হয়ে পড়ে, আমাকে বলল, খুব ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে, তোমাকে আরও বেশি আদর করতে। চলো না আজ আমরা সহবাস করি। আমি বললাম, সেটা আবার কি? নজরুল বলল, সেটাই আসল ভালোবাসা, সেখানে পরিতৃপ্তির সুখ লুকিয়ে থাকে। আমি বললাম, কোথায় সেটা? নজরুল বলল, তোমার আর আমার মাঝে, তুমি যদি চাও তাহলে সম্ভব, কথা দিচ্ছি ব্যথা পাবে না। আমি বললাম, কষ্ট হয় বুঝি? নজরুল বলল, কোনো কষ্ট হয় না, দুই মন এক হয়ে সহবাস করলে কোনো সমস্যা হয় না। আর কষ্ট যদি হয় তুমি আমাকে বলবে, তাহলে আমি আর করব না। আমি বললাম, আমার ভয় হচ্ছে। নজরুল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিসের ভয় পাগলি, আমি আছি না? আমি তোমাকে কোনো কষ্ট দেব না, তবে প্রথমে একটু ব্যথা পাবে।